অডিট অ্যাকাউন্ট সার্ভিসগুলোর যে মক টেস্ট নিয়েছিলাম, 21 তারিখে মক টেস্টটা নিয়েছিলাম, সেটার কোশ্চেন অ্যান্সার আলোচনা করছিলাম। তাতে আমার 2 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা হয়েছিল। আজকে 2 নম্বর কোশ্চেন থেকে শুরু করব, যেখানে ফার্স্ট কোশ্চেনটা ছিল আপনার 2 নম্বরের যে প্রশ্নটি, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য জেনারেল কন্ডিশন অন হুইচ সার্ভিস কাউন্ট ফর ইনক্রিমেন্ট ইন এ টাইম স্কেল। ঠিক আছে, 20 নম্বরের অনেক বড় অ্যান্সার। ঠিক আছে, এইটা এইটা অনেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বারবার পরীক্ষাতে দিয়েছে। আমি আশা করব আপনারা সকলে এই প্রশ্নটি তৈরি করে নেবেন। তো আসলে আমরা আলোচনা করি। এখানে বাংলাতে আছে, এটা ইংলিশে অ্যান্সার আছে। সার্ভিস কন্ডিশন ফর ইনক্রিমেন্ট ইন আ টাইম স্কেল 20 মার্কস আছে। তো এইটা আপনার রুল যেটা আছে 48 and 48A, 48 and 48A, রুল 48 and 48 কন্ডিশন ফর অ্যাকাউন্টিং ফর সার্ভিস টু ইনক্রিমেন্ট। এই যে রুলটা আছে আমার, এটা যে ফিনান্সিয়াল রুল, এটা সার্ভিস রুল। এখানে দেখুন 48 and 48A, এই যে এইটা। ঠিক আছে, তাহলে কাউন্টিং ফর আপনার ইনক্রিমেন্ট, আপনার ছুটি যেগুলো আপনি ভোগ করেন বা আপনি অ্যাকশন করেন, আপনার ট্রান্সফার হয়, ঠিক আছে, তাহলে বা আপনি লিয়েনে থাকেন, কখন কোন জিনিসটা টোটাল আমার সার্ভিসে কাউন্ট হবে আবার কোনটা হবে না, সেটাই হচ্ছে এটা প্রশ্নের উত্তর। সেখানে আমার এই রুলটা আপনারা সবসময় কোড করে রাখবেন, WBSR পার্ট 1 এর রুল 48 and 48A, রুল 48 and 48A। এখানে আপনার ইনক্রিমেন্টের জন্য আপনার টাইম স্কেলে যে ইনক্রিমেন্ট, আমরা যে ইনক্রিমেন্টটা পাই, সেই ইনক্রিমেন্টটা আমরা কখন পাবো, কি অ্যাবসেন্ট করলে, কি ছুটি নিলে কি হবে না হবে, সব ডিটেলস আমার এখানে দেওয়া আছে। তো প্রথমে দেখুন, দ্য জেনারেল কন্ডিশন গভর্নিং কাউন্টিং অফ সার্ভিস ফর ইনক্রিমেন্ট ইন আ টাইম স্কেল মাস্ট আন্ডার রুল 48 and 48A, রুল 45 উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট। এটা হচ্ছে আপনার, এগুলো আপনি উল্লেখ করতেও পারেন নাও পারেন। এখানে এই রুলটা হচ্ছে আপনার উইথহোল্ডিং। এটা একটা প্রশ্ন আসে পরীক্ষাতে, যে 45 রুলটা আপনার কখন ইনক্রিমেন্ট উইথহোল্ড করে রাখতে পারে, অর্থাৎ ইনক্রিমেন্ট আপনাকে দিচ্ছে না, আপনার টাইম মানে অ্যাকচুয়াল টাইম আপনার ক্রস করে গেছে, কিন্তু আপনাকে উইথহোল্ড করে রাখছে কি গ্রাউন্ডে, সেটা রুল 45-এ বলা আছে। আর হচ্ছে রুল 49-এ বলা আছে প্রিমেচুর ইনক্রিমেন্ট, কখন আপনাকে প্রিমেচুর ইনক্রিমেন্ট দিতে পারে সরকার। ঠিক আছে, আর রুল 49A স্ট্যাগনেশন অফ পে, কখন আপনার পেটে স্ট্যাগনেশন, স্থবির হয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো ইনক্রিমেন্ট হবেই না, আপনার ইনক্রিমেন্ট থেমে যাবে। ঠিক আছে, এইখানে 3টে রুল আছে। 1 নম্বর 4টা রুল ধরুন, একটা হচ্ছে 48 and 48A, একটা ইনক্রিমেন্ট কিসের ভিত্তিতে আপনি ইনক্রিমেন্ট পাবেন, হ্যাঁ, কাউন্টিং অফ ডিউটিজ এর উপর কিছু ইনক্রিমেন্ট পাবেন। 45 কে উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট, 49 হচ্ছে প্রিমেচুর ইনক্রিমেন্ট, আর 49A হচ্ছে স্ট্যাগনেশন অফ পে। The efficiency bar provisions under rule 46, 47 are also relevant. এখানে কিন্তু efficiency barটা আমাদের কিন্তু relevant। ঠিক আছে, efficiency bar আছে 46 and 47 এ। The following are the কি হচ্ছে জেনারেল কন্ডিশন। তাহলে দেখুন, এইখানে আমরা কিন্তু অনেকগুলো রুলকে একটা কোড করলাম। 48, 48A, 45 withholding, 49 premature increment, 49 is stagnation of pay, efficiency bar হচ্ছে আপনার 46, 47। টোটাল এইখানে আমার অনেকগুলো রুল কোড হলো, কিন্তু আপনারা এগুলো মনে রাখবেন। যদি সম্ভব হয় অবশ্যই এখানে ইনক্রিমেন্ট কাউন্টের সময় যেটা আপনাকে লিখতেই হবে 48 and 48A, এই কন্ডিশন যেটা এখানে আমাদের সার্ভিসগুলো লেখা আছে কাউন্টিং ফর ইনক্রিমেন্ট, সেটা কিন্তু 48 and 48A লিখবেন। বাকিগুলো আপনাকে অপশনাল দিচ্ছি, এগুলো লেখার কোনো খুব একটা প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে আপনাদের। তাহলে জেনারেল প্রিন্সিপাল কি বলছে, অ্যান ইনক্রিমেন্ট ইজ দ্য আর্ন অ্যাজ দ্য ম্যাটার অফ কোর্স হোয়েন আ গভর্নমেন্ট সার্ভেন্ট কমপ্লিট দ্য রিকুইজিস পিরিয়ড। একটা সার্টেন পিরিয়ড গেলে আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়। যেমন আগে যখন আমরা এই সার্ভিসে আসি প্রথম দিকে রোপা 9 এর আগে, তখন আমাদের ইনক্রিমেন্ট হতো আপনার
যে ডেটে আপনি জয়েন করেছেন, সেটা মার্চ হতে পারে, মে হতে পারে, জুন হতে পারে, যখন জয়েন করেছেন, হ্যাঁ, 1 বছর পূর্ণ হলে আপনাকে ইনক্রিমেন্ট সেই ডেট থেকে দেওয়া হতো। বর্তমানে কিন্তু ইনক্রিমেন্টটা আমাদের কখন হয়, 1 জুলাই মাসে ইনক্রিমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে কি অ্যান ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কখন দেওয়া হয় সেটা অবশ্যই আপনারা লিখবেন, অ্যান ইনক্রিমেন্ট ইজ আর্ন। একটা ইনক্রিমেন্ট আর্ন করা হয় অ্যাজ এ মেটার অফ কোর্স। হ্যাঁ, মেটার অফ কোর্স ওয়েট গভর্নমেন্ট সার্ভেন্ট কমপ্লিট দ্য রিকুইজিস পিরিয়ড। একটা, হ্যাঁ, একটা রিকুইজিস পিরিয়ড যখন তার কমপ্লিট হয়, ঠিক আছে, অফ কোয়ালিফাইং সার্ভিস, একটা কোয়ালিফাইং সার্ভিসে রিকুইজিস পিরিয়ড যখন কমপ্লিট হয়, তখন তাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়, অবশ্যই টাইম স্কেল। Increment accrued on anniversary of the date on which the government servant was placed in the time scale। তাহলে যে টাইম স্কেলে যে দিন থেকে গভর্নমেন্ট সার্ভেন্ট জয়েন করেছে এবং যে দিন থেকে তাকে টাইম স্কেলে দেওয়া হচ্ছে, টাইম স্কেলটা ওর ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে, সেই দিন থেকে ওকে ইনক্রিমেন্ট দেওয়া হবে, আনলেস অ্যান ইনক্রিমেন্ট হ্যাজ বিন উইথহেল্ড অর পোস্টপোন্ড। এখন উইথহেল্ডটা কোথায় আছে, 45-এ, আর পোস্টপোনটা আপনার আছে, পোস্টপোনটা যদি আপনি 11 বলি আর কি, স্ট্যাগনেশন অফ পোস্টপোন এক ধরনের হতে পারে। ঠিক আছে, আচ্ছা, সার্ভিস হুইচ কাউন্টস ফর ইনক্রিমেন্ট, একটা হচ্ছে ডিউটি, এক নম্বর হচ্ছে ডিউটি। তাহলে অল পিরিয়ডস অফ ডিউটি, অর্থাৎ টাইম স্কেলে যতদিন আপনি চাকরি করছেন দিন গুনে গুনে কিন্তু, হ্যাঁ, count in full for increment purpose. Duty includes active service periods of training, treated as duty under Rule 49 and joining time under Rule 80 to 92। দেখুন এখানে দুটো জিনিস এখানে লেখা হলো। আপনি কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আপনি সাধারণত দু একটা বইয়ে নাও পেতে পারেন, কারণ কি এখানে যেভাবে আপনাকে বেসিক সেন্সের উপর লেখা হয়েছে সেটাই বলা হচ্ছে। সমস্ত ডিউটি, অর্থাৎ যেগুলো আপনি অ্যাটেন্ডেন্স দিয়েছেন, ঠিক আছে, অল পিরিয়ড, যে দিনগুলোতে আপনি অ্যাটেন্ডেন্স দিয়েছেন, ওয়ার্কিং ডেজ, যে ওয়ার্কিং ডেজে আপনি অ্যাটেন্ড করেছেন অফিসে, ঠিক আছে, সেইগুলো আপনার ইনক্রিমেন্টের মধ্যে কাউন্ট হবে, ইনক্রিমেন্টের জন্য কাউন্ট হবে। অ্যাক্টিভ, এই যে ডিউটি বলছি, সেই ডিউটির মধ্যে কোনগুলো ইনক্লুড থাকবে, আপনার ট্রেনিং পিরিয়ড, আপনাকে গভর্নমেন্ট ট্রেনিং পাঠিয়েছে, সেই ডিউটিটা আপনি ইনক্লুড হবে। আপনি ট্রান্সফার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জয়নিং করতে, জয়নিং পিরিয়ডটা আপনার ইনক্লুড হবে। তাই জয়নিং টাইম পিরিয়ডটা কিন্তু এখানে শুধু জয়নিং টাইম পিরিয়ড আমি লিখলাম না, আমি লিখলাম কি জয়নিং টাইম আন্ডার রুল 80 to 92 এই ভাষাটাও লিখে দিলাম। তাহলে আপনার মধ্যে যেটা বেস নলেজটা রয়েছে, অর্থাৎ আপনি ট্রেনিং পিরিয়ডের সময়, আপনি আপনার যে ট্রেনিং পিরিয়ডের সময় যে ডিউটি কাউন্ট হবে 39 বলে লেখা আছে, আপনার জয়নিং পিরিয়ডটা যে 80 থেকে 92 লেখা আছে, এটাও আপনি বলবেন। ঠিক আছে, না বললেও কিন্তু খুব একটা অসুবিধা নেই, তবে একটা কথা মনে রাখবেন, যারা লিখতে পারবেন তাদের তো একটা আদার্স ডিফারেন্স, মার্কস তো ডিফারেন্স হবেই। ধরুন এটা তো 20 নম্বর আছে, যে রুল কোড করে করে লিখেছে সে 20-র মধ্যে 18 পেতে পারে, 20-র মধ্যে 20 পেতে পারে, কিন্তু রুল কোড করা নেই, 60%, 70% মার্কস পেতে একটা ডিফারেন্স হবে। দেখুন, আপনি আর্নলিভ নিয়েছেন, সেটা কাউন্ট ফর ইনক্রিমেন্ট। আনলিভটা অবশ্যই অ্যাপ্রুভ আনলিভ হতে হবে। আপনি হাফ পে নিয়েছেন, কাউন্ট ফর ইনক্রিমেন্ট। আপনি লিভ নট ডিউ নিয়েছেন, কাউন্ট ফর ইনক্রিমেন্ট। আপনি এক্সট্রাঅর্ডিনারি লিভ নিয়েছেন, কিন্তু কি বলছে এখানে দেখুন, আনলেস দ্য কম্পিটেন্ট অথরিটি স্পেসিফিক্যালি অর্ডার টু কাউন্ট। এক্সট্রাঅর্ডিনারি লিভের ক্ষেত্রে আপনার, যদি আপনার এক্সট্রাঅর্ডিনারি লিভটা অ্যাপ্রুভ না হয় এবং কম্পিটেন্ট অথরিটি, আপনার হেড অফ অফিস বা আপনার কন্ট্রোলিং অথরিটি যদি ওটার উপর অর্ডার না পাস করে, তবে কিন্তু এই এক্সট্রাঅর্ডিনারি লিভের ক্ষেত্রে আপনার কাউন্ট হবে না। সেই ক্ষেত্রে আপনার যতগুলো এক্সট্রাঅর্ডিনারি লিভ আছে, আপনার কিন্তু ইনক্রিমেন্টের জন্য ইনক্রিমেন্ট আপনার পিছিয়ে যাবে। ঠিক আছে, মেটারনিটি লিভ নিয়েছেন, পেটার্নিটি লিভ নিয়েছেন আপনার রুল 99-এ, 199-এ, সেই ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট কাউন্ট করে। আমি আমি এখানে অনেক বই লেখা আছে লিভ, লিভ নিয়েছেন, লিভগুলো কি কি, আনলিভ, হাফ টু লিভ, লিভ নট ডিউ, এক্সটার্নাল লিভ আর মেটার্নিটি, পেটার্নিটি লিভ, এই সমস্ত লিভগুলো কিন্তু লিভ রুল কোড করে করে যদি লিখে দেন, তাহলে অ্যান্সারটা অনেক ভালো হবে। ঠিক আছে,
এরপরে আপনি ফরেন সার্ভিসে যাচ্ছেন। ফরেন সার্ভিসের রুল হচ্ছে কত, 97 থেকে 116 ফরেন সার্ভিসে। ফরেন সার্ভিস কাকে বলে আমরা আগের অ্যান্সারে পড়েছি। ফরেন সার্ভিস কাকে বলে? ফরেন সার্ভিস সেই সার্ভিস যে আপনি আপনার যে মাদার ক্যাডারে রয়েছেন, মাদার সার্ভিসে রয়েছেন, সেই ডিপার্টমেন্ট থেকে যখন আপনাকে এমন একটা সার্ভিসে পাঠানো হচ্ছে, ফরেনে নয় কিন্তু, অবশ্যই ফরেনে নয়, একটা যেখানে পাঠানো হচ্ছে যেখানে কনসলিডেটেড ফান্ড থেকে আপনার স্যালারি হয় না, কনসলিডেটেড ফান্ড থেকে আপনার স্যালারি হয় না, সেটাই হচ্ছে আপনার ফরেন সার্ভিস। তাহলে আপনার সেটা কিন্তু টাইম স্কেলে আপনাকে স্যালারি দিচ্ছে, তাহলে কিন্তু ওইটা আপনার ফরেন সার্ভিসটা আপনার কাউন্ট ইনক্রিমেন্ট হবে। ফরেন সার্ভিস কোথায় আছে? 97 থেকে 116 ফরেন সার্ভিস আছে, 97 থেকে 116। ঠিক আছে, ফরেন সার্ভিস। এই যে 97 থেকে 116 ফরেন সার্ভিস। ঠিক আছে, 97 থেকে 116 হচ্ছে ফরেন সার্ভিস। তাহলে আপনার পোস্টিং যদি ফরেন সার্ভিসে হয়, হ্যাঁ, তাহলে আপনার ইনক্রিমেন্টে যে ওইখানে যে, হ্যাঁ, প্রযুক্ত সব জায়গায় হবে। ফরেন সার্ভিসে আছেন, আপনি লিভ নিয়েছেন, আনলিভ নিয়েছেন, হাফ পে লিভ নিয়েছেন, নট লিভ নিয়েছেন, সবকিছু কিন্তু ওখান থেকেও কাউন্ট হবে। ঠিক আছে, the government servant retain his lien on substantive post and his increment continues to accrue is as if he had remained on duty. ঠিক আছে, তাহলে কিন্তু যে সার্ভেন্ট বা যে গভর্নমেন্ট স্টাফ লিয়েন নিয়েছেন সাবস্টেন্টিভ পোস্টে, হ্যাঁ, এবং তিনি তার ক্ষেত্রেও কিন্তু ইনক্রিমেন্টটা আপনার ইনক্রিমেন্ট কন্টিনিউস হবে এবং অ্যাক্রুড হবে, অ্যাজ ইফ, যাতে হি হ্যাড রিটেন অন ডিউটি, সে কিন্তু ডিউটিতে রিটেন রয়েছে। আমি একটা পোস্টে, আপনি কালকে আমি বোঝাচ্ছিলাম যে আপনি একটা পোস্টে রয়েছেন, মানে এখন অ্যাটলিস্ট পোস্টে সিআই পোস্টে রয়েছেন, আপনি ওয়েস্ট বেঙ্গল ওডিটি সার্ভিসে এলেন, লিয়েন নিলেন। ঠিক আছে, তাহলে এই সার্ভিসে এলেন, তাহলে এই সার্ভিসে যখন করছেন এই লিয়েন পিরিয়ডটা আপনার ইনক্রিমেন্ট হিসেবে যুক্ত হবে। অফিসিয়েটিং সার্ভিস ইন হায়ার পোস্ট, আপনি যে কোনো সার্ভিস অফিসিয়েটিং পোস্টিং করছেন, আপনাকে অন্য কোনো পোস্টে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, হ্যাঁ, হায়ার পোস্ট বা লোয়ার পোস্ট, যে কোনো পোস্টে, তাহলে সেই পিরিয়ডটা কিন্তু আপনার ইনক্রিমেন্টের ক্ষেত্রে কাউন্ট হবে। Period of officing service in a higher post count towards increment in the lower post time scale when the government servant revert to his substantive post. ঠিক আছে, সাবস্টেন্টিভ পোস্ট মানে আপনার যে নিজস্ব পোস্ট, যেটা, ঠিক আছে, আপনি যে সাবস্টেন্টিভ পে স্কেলে আপনার যে নিজস্ব পোস্ট, সাবস্টেন্টিভ পে যেটাতে আপনি পান, সেখান থেকে আপনাকে একটা লোয়ার পোস্টে ট্রান্সফার করা হয়েছিল বা একটা হায়ার পোস্টে ট্রান্সফার করা হয়েছিল, আপনার কিন্তু এই পিরিয়ডটা কিন্তু আপনার অফিসিয়েটিং যে পিরিয়ডটা আছে সেটাই কিন্তু আপনার কাউন্ট ফর ইনক্রিমেন্ট হবে। সার্ভিস হুইচ ডাজ নট কাউন্ট ফর ইনক্রিমেন্ট, কোনগুলো ইনক্রিমেন্টে হবে না, এটাও আপনি উল্লেখ করতে পারেন। এক্সট্রাঅর্ডিনারি লিভ, হ্যাঁ, যদি স্পেশাল ডাইরেকশন না থাকে তাহলে হবে না। ডাইজ নন যদি হয়ে যায় হবে না, হ্যাঁ, ডাইজ নন, মাঝে মাঝে এই শব্দটা বারবার শুনেছেন আমাদের এই ইয়েতে, যে ডাইজ নন হয়ে যাবে, ধর্মঘটে যদি আপনি অ্যাটেন্ড না করেন ডাইজ নন হয়ে যাবে, ব্রেক অফ সার্ভিস। তাহলে ব্রেক অফ সার্ভিস কিন্তু আপনার ইনক্রিমেন্টে কাউন্ট হয় না, সিম্পলি এক্সক্লুড হয়ে যায়। হ্যাঁ, কোয়ালিফাইং সার্ভিস থেকে আপনার সিম্পলি এটা এক্সক্লুড হয়ে যায়, এটা কিন্তু কাউন্ট হয় না। সাসপেনশন পিরিয়ডে কন্টিনিউ কোনো ইনক্রিমেন্ট পাওয়া যায় না, নট কাউন্ট ফর ইনক্রিমেন্ট। ঠিক আছে, আর কি অ্যাবসেন্স উইদাউট লিভ, অর্থাৎ আপনি উইদাউট লিভে যদি অ্যাবসেন্ট করেন, হ্যাঁ, ট্রিটেড অ্যাজ ডাইজ নন, আপনার কোনো ছুটি নেই, কোনো সব ছুটি শেষ করে ফেলেছেন, ইএল নেই, হ্যাঁ, ঠিক আছে, ইএল নেই, সিএল নেই, মেডিকেল লিভ নেই, হাফ পে লিভ নেই, তাহলে আপনার কি হবে, অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনার সেক্ষেত্রে ওটা আপনার কাউন্ট হবে না। ঠিক আছে, ইফিসিয়েন্সি বার, এটা কি জিনিস 46 47 আছে, where an efficiency bar is prescribed in time scale, the government servant cannot pass it and earn the next increment unless specifically certified as it is do so in competent authority. The efficiency bar is a check of the quality service, not merely passage of time. তাহলে দেখুন, একটা দেখুন, আপনারা যখন এই সার্ভিসে আসবেন, আপনাকে বলা আছে
ডাব্লিউবিসিএস যারা হয়, ঠিক আছে, 3 ইয়ার্স। আপনারা যখন এই সার্ভিসে আসবেন, যখন সিআই থেকে এলেন, জয়েন্ট বিডি থেকে এলেন, পিডিও থেকে এলেন, এই সার্ভিসে যখন আসবেন, আপনাকে কিন্তু একটা ডিপার্টমেন্টাল এক্সামিনেশন পাস করতে হবে। আপনি ধরুন বেসিক পে, আপনি বেসিক পে 56,100-তে জয়েন করুন। নেক্সট ইনক্রিমেন্ট আপনি পেলেন, লেট নেক্সট ইনক্রিমেন্ট 2000 আপনি পেলেন। নেক্সট ধরুন আপনার 2100 টাকা ইনক্রিমেন্ট আপনি পেলেন, ঠিক আছে। এরপরে কিন্তু আপনার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেল যতক্ষণ না পর্যন্ত আপনি ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে পাস করছেন। হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে পাস করবেন, হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে পাস করবেন, তখন আপনি নেক্সট ইনক্রিমেন্ট পাবেন। আমি অনেককে দেখেছি, যদিও পাস করাটা খুব সহজ, খুবই সহজ। এই যে আমরা যে পরীক্ষাটা দিচ্ছেন লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, এখানে ফেল করানোর চেষ্টা করা হয়, আর হাফ ইয়ারলি ডিপার্টমেন্টের পরীক্ষাতে কি করে পাস করানোর চেষ্টা করে। আপনি যদি কোনোভাবে লিখে আসতে পারেন, পাস করে দিবে, ঠিক আছে। তাহলে অনেক অফিসারকে দেখেছি 10 বছর, 12 বছর, 14 বছর। এই বছর আমাদের সার্ভিসে যিনি 2000, আমি নাম বলবো না এখানে, নাম বলাটা উচিত হবে না, 2007-এ জয়েন করেছিলেন, তিনি লাস্ট ইয়ারে পাস করেছেন। আমি একজনকে জানি 96-এ জয়েন করেছেন, তিনি এই বছর রিটায়ার করে গেলেন, তিনি পাস করতে পারেননি, ঠিক আছে। রেয়ার কেস, দিজ আর রেয়ার কেস, খুবই কম এই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ ইনক্রিমেন্ট তার কিন্তু স্ট্যাগনেশন হয়ে গেল, সে কিন্তু আর ইনক্রিমেন্ট পাবে না যতক্ষণ না পর্যন্ত ডিপার্টমেন্টাল, অর্থাৎ এই সার্ভিস এলে মনে রাখবেন আপনি সিআই হিসাবে, পিডিও হিসাবে, ঠিক আছে, আপনি যে পোস্ট থেকে আসুন না কেন, ওখানে আপনার কনফার্মেশন হয়েছে, এই সার্ভিসে এলে আপনার কিন্তু আরেকটা কনফার্মেশন হবে। 2 ইয়ার্স এর মধ্যে আপনাকে সময় দেওয়া হবে, আপনাকে 2 বছরে আপনাকে পাস করতে হবে, পাস করার পর আপনার কনফার্মেশন হবে, তারপর আপনার ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত আপনি হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল পরীক্ষা পাস করছেন, আপনি ততক্ষণ ইনক্রিমেন্ট পাবেন না। উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট, এখানে দেখুন আমার যে অ্যান্সারটা আছে, সেই অ্যান্সারটা ইন ডিটেলস আছে আপনার নলেজটাকে এনহ্যান্স করার জন্য। যেহেতু 20 মার্কস আছে, মনে রাখবেন 20 মার্কস আছে এই চ্যাপ্টারটা যেটা আছে, হ্যাঁ, 45, 46, 47, 48, 49, এই যে টোটাল চ্যাপ্টারটা আছে, এটা সবটাই আপনারা কিন্তু দেখে যাবেন ভালো করে। এখান থেকে শর্ট কোশ্চেনও পেয়ে যেতে পারেন। উইথহোল্ডিং 45, রুল 45, an increment may be withheld as a penalty under disciplinary action, অর্থাৎ আপনার এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে, কিন্তু আপনাকে সাসপেন্ড করা হয়নি, কিন্তু আপনার ইনক্রিমেন্টটাকে উইথহেল্ড করে দেওয়া হয়েছে। ইফ উইথহেল্ড পার্মানেন্টলি, যদি ইনক্রিমেন্টটাকে আপনার শাস্তি হিসেবে পার্মানেন্টলি উইথহেল্ড করে দেওয়া হয়, ইট ইফেক্ট অল ফিউচার ইনক্রিমেন্ট কিউমুলেটিভ, ভবিষ্যতে কিন্তু আপনার কিউমুলেটিভলি কিন্তু সমস্ত ইনক্রিমেন্টের ক্ষেত্রে একটা ইফেক্ট দেবে। If withheld for a specified period, the next increment falls due 1 year after the date of which it would otherwise have been earned. তাহলে কি দাঁড়ালো, যদি আপনার ইনক্রিমেন্ট উইথহেল্ড করে, তাহলে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য একটা হয়, খুব কম লোকেরই হয়, যারা করাপশন করে ধরা পড়ে যায়, সাসপেন্ড হয়, বা বড় ধরনের কিছু না হলো তাকে ইনক্রিমেন্ট উইথহেল্ড করে দিল, কিছু এমন কিছু বিহেভ করেছে তা উইথহেল্ড করে দিয়েছে, কোনো ওই ধরা পড়েছে, ঠিক আছে। তাহলে ইফ উইথহেল্ড ফর যদি স্পেসিফাইড পিরিয়ডের জন্য হয়, তাহলে কিন্তু নেক্সট ইনক্রিমেন্ট ফল ডিউ 1 ইয়ার, সামান্য 2 বছরের জন্য উইথহেল্ড করে দিল, 3 বছরের জন্য উইথহেল্ড করে দিল, তাহলে ঠিক ওই 3 বছর পর থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আফটার দ্য ডেট অন হুইচ, সেই ডেট থেকে হবে যে ডেটে আদারওয়াইজ হ্যাভ বিন আর্ন, যে ডেট থেকে আর্ন করা হতো সেই ডেট থেকে ওর ইনক্রিমেন্টটা হতে পারে। এটা হচ্ছে উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট, ঠিক আছে।
বাংলায় কি বলছে দেখুন, এফিসিয়েন্সি বার শৃঙ্খলামূলক বিধি অধীনে শাস্তি হিসেবে বৃত্তির স্থগিত করা যেতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু শৃঙ্খলা বিধি অর্থাৎ ডিসিপ্লিনে আপনার কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে, তার জন্য আপনার কিন্তু ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে। স্থায়ীভাবে স্থগিত হলে এটি সমস্ত ভবিষ্যৎ আপনার ইনক্রিমেন্টকে ক্রমাগতভাবে প্রভাবিত করে। নির্দিষ্ট মেয়াদের জন্য স্থগিত হলে পরবর্তী বৃদ্ধি অন্যথায় প্রাপ্য তারিখের 1 বছর পরে দেওয়া হয়। হ্যাঁ, পরবর্তী বৃদ্ধির অন্যথায় প্রাপ্য তারিখের 1 বছর পরে এটা শুরু হয়। এরপর হচ্ছে প্রিমেচিউর ইনক্রিমেন্ট, রুল 49। The competent authority may grant a premature increment before the due date in recognition of meritorious or specially valuable work. দেখুন, একটা কথা মনে রাখবেন, এই প্রিমেচিউর ইনক্রিমেন্টে কিন্তু আপনি যখন একটা সার্ভিসে জয়েন করছেন আর কি, আমাদের সার্ভিসে এখনো শুরু হয়নি, এটার জন্য আমাদের চলছে আর কি, যারা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে আসে আর লিমিটেড ডিপার্টমেন্টে একটা ইনক্রিমেন্ট দিয়ে 56 পোস্টিং না করে একটা এডিশনাল ইনক্রিমেন্ট দিয়েও যাতে জয়েন করা যায় সেই ধরনের কিন্তু প্রস্তাব দেওয়া আছে। হ্যাঁ, তাহলে such advance increment does not ordinarily alter the date of the next increment unless the order specifically that এই ধরনের ইনক্রিমেন্ট কিন্তু ডেট চেঞ্জ করে না, কিন্তু একটা স্পেশাল ইনক্রিমেন্ট কিন্তু দেওয়া হয়। একটা ইনক্রিমেন্ট আপনি 56,100-তে ধরুন আপনি যে এখন পোস্টে আছেন সেই পোস্টে আপনার ইনক্রিমেন্ট হয়তো 48,000 বা 49,000 আছে, আপনি 56,000 পোস্টে ডাইরেক্ট গেলেন, জয়েন করলেন। স্পেশাল যদি অর্ডার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল একটা ইনক্রিমেন্ট দিয়েও হয়। অনেক সার্ভিস আছে, হ্যাঁ, অনেক সার্ভিস আছে যেখানে আপনার একটা এডিশনাল ইনক্রিমেন্ট দিয়ে জয়েন করা হয়। প্রিমেচিউর ইনক্রিমেন্ট, স্ট্যাগনেশন অফ পে, when a government servant reaches the maximum একটা টাইম স্কেলে ম্যাক্সিমাম পড়ে গেল, অর্থাৎ আমাদের যে স্কেলটা আছে ধরুন একটা এই স্কেলের মধ্যে যদি কেউ চলে যায় আর কি, একবারে লাস্ট স্টেজে পৌঁছে গেছে, 56,100 থেকে 1,40,000 লাস্ট স্টেজে চলে গেছে, টাইম স্কেলটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, ইট বিকামস এন্টাইটেল টু স্ট্যাগনেশন অফ পে, তাহলে কিন্তু স্ট্যাগনেশন অফ পে হয়ে যায়। ইনক্রিমেন্ট অন কমপ্লিশন অফ 2 years at the maximum subject to a prescribed ceiling on the number of such increment. Stagnation increment are treated as pay for all purposes including pension. তাহলে when a government servant reaches maximum his time scale, he yeah, he becomes entitled to a stagnation of pay increment on in completion of 2 years at maximum. Completion of 2 বছর কমপ্লিট হওয়ার পরে সাবজেক্ট টু প্রেসক্রাইব সিলিং, সাবজেক্ট টু কিসের জন্য প্রেসক্রাইব সিলিং বেঁধে দেওয়া হয় অন দ্য নাম্বার অফ অন সাচ ইনক্রিমেন্ট, কতগুলো ইনক্রিমেন্ট পাবে তার ক্ষেত্রে সিলিং বেঁধে দেয়। স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট আর ট্রিটেড অ্যাজ পে, স্ট্যাগনেশন ইনক্রিমেন্টটা কিন্তু ট্রিটেড অ্যাজ পে হিসাবে ট্রিট করা হয়ে থাকে। তারপর অল পেনশনের ক্ষেত্রে কিন্তু পেনশনের বেনিফিটের ক্ষেত্রে এইটা আমার তোমার ইনক্রিমেন্ট হিসেবে পে হিসেবে ট্রিট করা হয়ে থাকে। বাংলায় পড়ুন। একজন সরকারি কর্মচারী তার টাইম স্কেলে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলে সর্বোচ্চ 2 বছর পূর্ণ হওয়ার পরে নির্ধারিত সীমার সাপেক্ষে স্থবিরতা বেতন বৃদ্ধি পাওয়ার অধিকারী হন। 2 বছর পূর্ণ হওয়ার পরে, হ্যাঁ, 2 বছর পূর্ণ হওয়ার পরে তার আপনার এই যে আবার তার ইনক্রিমেন্ট হয়। স্থবিরতা বৃদ্ধি অর্থে যে এই যে ইনক্রিমেন্টটা বৃদ্ধি হচ্ছে সেটা পেনশন সহ অন্যান্য বেনিফিটের ক্ষেত্রে এটা গণ্য করা হয়। বুঝতে পেরেছিলেন আশা করি। কি রুল দেখুন এখানে দেওয়া আছে, সেই রুলগুলো এখানে শর্ট করে দেওয়া আছে। আমরা দেখলাম রুল 45, রুল 46, 47 এফিসিয়েন্সি বার, 48 and 48 এ হচ্ছে কন্ডিশন ফর কাউন্টিং সার্ভিস অফ টু ইনক্রিমেন্ট, 49 হচ্ছে প্রিমেচিউর ইনক্রিমেন্ট, 49 এ হচ্ছে স্ট্যাগনেশন অফ পে, 50 হচ্ছে কাউন্টিং ফর মিলিটারি সার্ভিস টুয়ার্ডস ইনক্রিমেন্ট। অলসো সি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুল 2009 অর্থাৎ
রোপা 19 পড়ুন ফর কারেন্ট পে অ্যান্ড মেট্রিক স্ট্রাকচার, এটা এডিশনাল গাইডেন্স দেওয়া আছে। এরপর আসছে কি 3A, ডিউটিজ অফ কন্ট্রোলিং অফিসার বিফোর সাইনিং কাউন্টার সাইনিং অফ টিএ বিল। টিএ বিলের ক্ষেত্রে কন্ট্রোলিং অফিসারের দায়িত্ব, এটা কোথায় বলা আছে দেখছি 60-61 বলা আছে। হ্যাঁ, জেনারেল রুলসে 60-61 বলা আছে রুল। তাহলে ট্রাভেলিং রুলস অ্যান্ড WBTR of continuing officer exercises supervisory authority over the TA claim of officers under administrative control। ঠিক আছে, আপনার হেড অফ অফিস, তার তো সুপারভাইজার একটা অথরিটি আছে, সে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, সে টিএ ক্লেমের উপরে তার কন্টেন্টে আছে হিজ ডিউটিস বিফোর সাইনিং অর আন্ডার কাউন্টার সাইনিং আর ট্রাভেলিং অ্যালাউন্স। কি আছে, ভেরিফিকেশন করবেন, জার্নিটা ভেরিফিকেশন করবেন। কেউ তো একজন করে দিচ্ছে, আপনি টিএ ক্লেম করলেন, সে টিএটা ক্লেম করার পর এখন তো অনলাইনে ক্লেম করতে হয়, অনলাইনে ক্লেম করলে সেটা আপনার একবারে ডাইরেক্ট চলে যায়। প্রথমত আপনাকে টিএ ক্লেম করার জন্য আপনাকে পারমিশন নিতে হয়, যে টিএটা যেটা করছেন সেটা আপনার কি বলে অফিসিয়াল ট্যুর হতে পারে, ঠিক আছে, সেটা আপনার নিজস্ব পার্সোনাল ট্যুর হতে পারে, কোথাও যাচ্ছেন সে টিএ ক্লেম করতে পারে, বা অফিসিয়াল ডিউটির জন্য যাচ্ছেন। তাহলে ভেরিফাই দ্যাট ইচ জার্নি ক্লেম ওয়াজ অ্যাকচুয়ালি পারফর্ম ফর পাবলিক পারপাস। তাহলে টিএ ক্লেমের জন্য যেটা দরকার সেটা পার্সোনাল ক্লেম নয়, সেটা হচ্ছে আপনার টোটাল পাবলিক সার্ভিসের জন্য আপনার ওই ট্রাভেলিংটা কাজে লেগেছে, as stated in the bill, and was not undertaking for private convenience। নিজের পার্সোনাল ব্যক্তিগত কাজের জন্য আপনি ওই টিএটা করেননি। এক নম্বর কি ভেরিফাই করবেন, এই জার্নিটা হয়েছে অফিসিয়াল পারপাসে হয়েছে, পাবলিক সার্ভিসের জন্য হয়েছে, তার ব্যক্তিগত পারপাসে হয়নি। 2 নম্বর কি, ensure that journey was performed in mode of transport claim। আপনি জার্নি করেছেন ট্রেনে, আপনি ট্যাক্সির জন্য ক্লেম করছেন, হবে না, তাহলে আপনাকে তো ওই টিকিট দেখাতে হবে, তাই না? আপনার ট্রেনের জন্য, ট্রেনে হলে ট্রেনের টিকিট নাম্বার লিখতে হয়, আর যদি আপনি ট্যাক্সিতে জার্নি করেন তার জন্য আপনাকে বিল দেখাতে হবে। If a cheaper mode was actually used, TA shall be restricted to admissible date of the actual mode। তাহলে মনে রাখবেন অ্যাকচুয়াল মোডটাই আপনাকে নিতে হবে। হ্যাঁ, চিপার মোড নিতে হবে, শর্ট রুটে যেতে হবে, এইগুলো দেখা হয়। আপনি কোনোভাবে কিন্তু যেখানে আপনার ট্রেন যোগাযোগ আছে সেখানে কিন্তু আপনি অন্য আদারওয়াইজ কোনো ব্যবহার করতে পারবেন না। স্যাটিসফাই হিমসেলফ ইজ দ্যাট দ্য পিরিয়ড অফ হল্ট অ্যাট এনি স্টেশন ওয়াজ জেনিয়াসলি রিকোয়ার্ড। কোনো জায়গায় যদি হল্ট হয়ে থাকে সেটা সত্যিকারের প্রয়োজন ছিল বলে আপনি সেখানে হল্ট করেছেন। ওখানে হল্ট করলে আপনাকে নাইটে থাকার জন্য আপনার দিয়ে দিতে হয়, অফিসিয়াল অকেশন থাকতে হয়েছে আপনাকে। অ্যান্ড ওয়াজ নট প্রলং ফর এ পার্সোনাল, ব্যক্তিগত কারণের জন্য সেটা আপনার দীর্ঘায়িত হয়নি, ব্যক্তিগত কারণের জন্য সেটা দীর্ঘায়িত হয়নি। প্রথম হচ্ছে এটা দেখবেন, একটা হচ্ছে এ ভেরিফিকেশন অফ জার্নি, এটা লিখবেন ভেরিফিকেশন জার্নি 60-61। ভেরিফিকেশন অফ জার্নি কে করবেন, কন্ট্রোলিং অথরিটি করবেন। 60-61 এটা একটা জেনারেল রুল, ঠিক আছে। চেক অ্যাডমিনিস্ট্রেবিলিটি, অর্থাৎ কি প্রাপ্য, আপনার কি প্রাপ্য ছিল সেটা চেক করবেন। হ্যাঁ, রুল 22 এবং সেটা গ্রেড আপনার 55 থেকে 57 ডেইলি অ্যালাউন্স। Verify that DA daily allowance DA and mileage rates claim are correct। আপনি মাইলেজ রেট নিয়েছেন, যে মাইলেজ রেট আপনার সার্ভিস বুকে দেওয়া আছে, গভর্নমেন্ট নোটারে দেওয়া আছে, সেই মাইলেজ রেটটা আপনি পাবেন, সেই মান থাকতে আমলে হলেও পাবেন, ঠিক আছে। মানে ওই 4730 যা আছে সেটা আপনাকে নিতে হবে। ট্রান্সফার দিয়ে যা রেট আছে, এখন প্রচুর টাকা এখন বেড়ে গেছে, তাই না? সে এখনো পর্যন্ত 18,000 টাকা 12 টাকায় রয়েছে ট্রান্সফার টিকিট লামসাম গ্রান্ট। গভর্নমেন্ট সার্ভেন্ট আন্ডার WBSR পার্ট 2 রুল 22 গ্রেডেশন অফ পারপোজ অফ ট্রাভেলিং অ্যালাউন্স অ্যান্ড রুল 57 ডেইলি অ্যালাউন্স। আর আপনাকে দেখুন এখানে চার্ট আছে, দেখবেন আপনি যে রোপা যদি যান বা 4730 যদি খোলেন দেখবেন একটা চার্ট দেওয়া আছে যে আপনার বেসিক পে এর উপর কত টাকা করে আপনার পাওনা হবে।
ডিএ রেটটা আপনার ওখানে দেওয়া আছে, একবারে আপনার গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ অফিসার পর্যন্ত, হ্যাঁ, গ্রুপ ডি থেকে ডিএম পর্যন্ত সমস্ত রেট ওখানে দেওয়া আছে, আপনি কত টাকা ডেলি রেট অ্যানাউন্সড পাবেন সেই হিসাবে আপনি ক্লেম করতে হবে। Ensure no claim has been prescribed preferred for a journey not admissible under rule। তাহলে কোনোভাবেই কিন্তু যেটা আপনার প্রেসক্রাইব নয় সেটা কিন্তু একেবারে দেওয়া যাবে না। জার্নি উইদিন 8 কিলোমিটার অফ হেডকোয়ার্টার ডু নট অর্ডিনারিলি অ্যাট্রাক্ট। তাহলে জার্নিটা যদি আপনার হেডকোয়ার্টার থেকে 8 কিলোমিটার মতো হয় কিন্তু আপনি সেক্ষেত্রে ডিএ পাবেন না। আপনাকে এই 8 কিলোমিটারটা সেকশন 4 অফ চ্যাপ্টার 7 এ 8 কিলোমিটার কথাটা লেখা আছে। ঠিক আছে, এইভাবে মোড অফ অ্যান্সারটা দেখুন। চেক দ্যাট দ্য কে চেক করেন কন্ট্রোলিং অফিসার, চেক দ্যাট দ্য ক্লেমড রেট আর কনসিস্টেন্ট, ক্লেম রেটটা কনসিস্টেন্ট আছে, ঠিক মতো বরাবর আপনি ঠিক 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 ক্লেম করে গেছেন উইথ কারেন্ট গভর্নমেন্ট অর্ডারস অ্যান্ড ফিনান্সিয়াল, হ্যাঁ, ডিপার্টমেন্টাল সার্কুলার অনুসারে যে গভর্নমেন্ট অ্যাট লেটেস্ট যে অর্ডার আছে সেই লেটেস্ট অর্ডার অনুসারে কিন্তু আপনি ক্লেম করেছেন, তার বাইরে কিছু ক্লেম করেননি। এরপরে স্ক্রুটিনি হবে অফ সার্টিফিকেট অ্যান্ড ভাউচার। হ্যাঁ, যে সার্টিফিকেট আপনি দিয়েছেন, আপনাকে আপনি যখন কি সার্টিফিকেট দেবেন, আপনাকে প্রথমত দিতে হবে কি যে আপনাকে একটা ক্লেম ফর্ম আছে, সেই ক্লেম ফর্মটা ফিল আপ করতে হবে। সেই ফর্মের সাথে যে গভর্নমেন্ট অর্ডারটা দেওয়া হয়েছিল সেই গভর্নমেন্ট অর্ডারটাকেও আপনাকে অ্যাটাচ করতে হবে, যে অর্ডারের ভিত্তিতে আপনি ট্যুর করেছেন অফিসিয়াল পারপাসে। ঠিক আছে, রুল 63 64 আছে, ডেফিনেশন দেওয়া আছে এখানে, রুলস কন্ডিশন অফ বিল। Ensure that all required certificate furnished, certificate that no government convenience was used। আর সেক্ষেত্রে সার্টিফিকেট দিতে হবে কি আপনি সরকারি গাড়িতে যাতায়াত করেন, আপনি সরকারি গাড়িতে যাতায়াত করছেন টিএ ক্লেম করছেন, এটা হবে না। অফিসের গাড়িতে ব্যবহার করছেন আর টিএ ক্লেম করছেন, এটা হবে না। সার্টিফিকেট রিগার্ডিং অ্যাকচুয়াল কস্ট আপনাকে সার্টিফাই করতে, অ্যাকচুয়াল কস্ট আপনাকে কিন্তু সার্টিফাইড যেটা অ্যাডমিসিবল হবে সেটাকে আপনাকে দিতে হবে। Verify that bill for amount above the prescribed voucher limit are supported by original receipt and vouchers as required। তাহলে verify that bill amount above the prescribed voucher limit যদি থাকে তাহলে কিন্তু অরিজিনাল রিসিপ্ট আপনাকে দিতে হবে। Check that the bill is presented within the prescribed time limit, হ্যাঁ, the date of completion of the journey। জার্নির মধ্যে আপনাকে একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। আপনারা জানান যে এটা যদি আপনি ধরুন ইয়ে করেন, যদি ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়ে যায়, 1 বছর পেরিয়ে যায়, বা ফিনান্সিয়াল ইয়ারটা চেঞ্জ হয়ে যায়, 2 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, 6 বছর হয়ে যায়, প্রত্যেকটা ধাপে ধাপে একটা স্টেপ আছে, হ্যাঁ, সেখানে কিন্তু আপনাকে সেইভাবে ইয়ে করতে হয়, ক্লেম করতে হয়। একটা যে ফিনান্সিয়াল ইয়ারে আপনি ট্যুরটা করেছেন সেই ফিনান্সিয়াল ইয়ারে আপনাকে ক্লেম করতে হবে। যদি সেই ফিনান্সিয়াল ইয়ার পেরিয়ে যায় তার জন্য যে আপনার ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করতে হবে। এরিথমেটিক্যাল অ্যাকুরেসি এখন আর দেখার দরকার হয় না, এখন যেহেতু অনলাইনে ক্লেম হয়, দেখবেন এরিথমেটিক ক্যালকুলেশন আপনি যা দিবেন অটোমেটিক যোগ বিয়োগ হয়ে যাবে। তবে এটা লিখতে হবে, সার্টিফিকেট বিফোর কাউন্টার সাইনিং। এটা কে করছেন কাউন্টার সাইনিং? না কন্ট্রোলিং অথরিটি করছেন। বিফোর কাউন্টার সাইনিং দ্য কন্ট্রোলিং অফিসার মাস্ট স্যাটিসফাই হিমসেলফ, হ্যাঁ, তিনি সন্তুষ্ট হবেন, অ্যান্ড অ্যাপেন্ড দ্য কাউন্টার সিগনেচার সার্টিফাইড, এইটা কিন্তু সার্টিফাইড দ্যাট দ্য জার্নি ডিটেলস ইন দ্য বিল ওয়ের আন্ডারটেকিং ফর পাবলিক পারপাস, এই কথাটা লিখে তিনি সই করবেন। একজন লিখে দেন, উনি সই করেন। ইন দ্য ম্যানার and by the mode of claim and that the claim are correct and admissible। ঠিক আছে, এই কথাটা অর্থাৎ অফিসের গভর্নমেন্ট সার্ভিসের পারপোজে তার এটা জার্নিটা ইয়ে করা হয়েছে, বিল দেওয়া হয়েছে, এবং যেভাবে ক্লেম করার ম্যানার আছে সেভাবে উনি করেছেন, এবং ক্লেম তার কারেক্ট, তার অ্যাডমিসিবল, এভরিথিং ইজ ওকে। এটা সার্টিফিকেট দিতে হবে। দেখুন অ্যান্সারটা কি দারুণ হয়েছে। ঠিক আছে, এরপর আসুন, এটাই সামারি করে দেওয়া আছে এখানে রুলগুলো। ঠিক আছে, এরপরে চলে আসুন আমার হাফ পে লিভের সাথে লিভ নট ডিউ ডিফারেন্স থেকে 10 মার্কস আছে।
হাফ পে লিভ কোথায় দেওয়া আছে? রুল 173 তে। আর লিভ নট ডিউ কোথায় দেওয়া আছে? দেওয়া আছে 174। এটা হচ্ছে হাফ পে লিভ আর্ন অ্যাট দ্য রেট প্রেসক্রাইব আন্ডার দ্য লিভ রুলের রিভিউলের মধ্যে এটা বলা আছে 173 তে, যে বছরে আপনি টোটাল এভরি 6 মান্থে আপনি 10টা করে হাফ লিভ ইয়েল পান, সেই মধ্যে হাফ পে লিভ 10 দিন করে আপনি পাবেন। ঠিক আছে, এভরি কমপ্লিশন সার্ভিস অ্যাকোমোডেটেড উইদাউট আপার লিমিট, এর কোনো আপার লিমিট নেই। যেমন আমাদের ইএল এর আপার লিমিট আছে 300 আপার লিমিট আছে, আমরা যখন সার্ভিস বুকে 300 যখন পেরিয়ে যাবে সেইটা প্লাস দিয়ে লেখা হয়, 350 315 এর বেশি হবে না, এইভাবে লেখা হয়। তো আপনার ইএল এর ক্ষেত্রে, সিএল এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো গল্প নেই, আপনার কিন্তু এখানে আপার লিমিট নেই, অ্যাকুমুলেটেড এর আপার ছুটি জমা হয়ে যাওয়ার আপার লিমিট নেই। ঠিক আছে, নট ইয়েট আর্ন, এটা মানেই হচ্ছে আপনি এখনো ছুটির আপনার জমেনি, তা সত্ত্বেও আপনি এখানে ছুটি ভোগ করছেন, এই শর্তে যে যখন আপনার, এটা কিন্তু অ্যাডভান্স, এটা কিন্তু আপনার ছুটি নেই, আপনাকে অ্যাডভান্স ফিউচার লিভ দেওয়া হচ্ছে, এটাকে এটা ফিউচার লিভ দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম সিলিং হচ্ছে কত? 360 ডেজ ডিউরিং এন্টায়ার সার্ভিস। সারা জীবনে সার্ভিস পিরিয়ডে আপনি এই লিভটা, লিভ নট ডিউ, এটা কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যাবে পরে। ঠিক আছে, এটা আপনার জাস্ট লোন দেওয়ার মতো। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন লিভ লোন, এটা আপনি লিভ লোন বলতে পারেন, এটা কিন্তু পরবর্তীকালে অ্যাডজাস্টেড হয়ে যাবে ইএল এর সাথে। ঠিক আছে, 360 days can be availed whenever is stand to the credit of the government servant, no medical ground required। অর্থাৎ হাফ পে যদি আপনি যদি হাফ নেন তাহলে কিন্তু কোনো মেডিকেলের দরকার নেই, আপনি সম্পূর্ণ হাফ স্যালারি পাবেন। ক্যান বি গ্রান্টেড অনলি হোয়েন নো আর্ন লিভ ইজ অ্যাট ক্রেডিট, যখন আর্ন লিভ কোনো ক্রেডিট নেই তখন এই লিভ নট ডিউটা দেওয়া হয়। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট ইজ সাফারিং ফ্রম ইলনেস, ধরুন এমন সে ইলনেসে পড়েছে, তার তার সব ছুটি শেষ হয়ে গেছে, তখন কিন্তু এগুলো মেডিকেল গ্রাউন্ডে কিন্তু এগুলো দেওয়া হয়। লিভ স্যালারি হাফ পে লিভ হবে। ঠিক আছে, প্লাস ফুল ডিএ হবে। হাফ পে লিভ অর্থাৎ বেসিকটা হাফ হয়ে যাবে, ডিএটা ওর উপরে ফুল হবে। লিভ স্যালারি সেম অ্যাজ দ্য রেট, হাফ পে লিভের মতোই রেট হবে, হাফ দ্য বেসিক পে প্লাস ডি। ডাজ নট ক্রিয়েট এনি ডেপ্ট, এটা কিন্তু কোনো লোন নয়। হ্যাঁ, অলরেডি এটা আর্ন করা আছে, সেখান থেকে দেওয়া হয়। আগে বললাম যে এটা হচ্ছে লোন, এটা হচ্ছে এই ছুটিটা হচ্ছে লোন। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট লিভ কিন্তু পরবর্তীকালে একটা রিপে করে, অর্থাৎ লিভ নট ডিউতে এটাকে অ্যাভেল করেছে, সেখান থেকে কিন্তু আপনাকে মাইনাস করা হয় অ্যাকচুয়াল সার্ভিসে। হ্যাঁ, ক্রেডিট ক্রিয়েটেড স্যার ডেপ্ট, একটা লোন ক্রিয়েট করে, এটাকে অ্যাডজাস্ট করতে হয়। ক্যান বি কমিটেড টু ফুল পে, হ্যাঁ দুটো মিলে একটা করে দেওয়া হয়, একটা কমিটেড টু ফুল পে, কমিটেড করা হয় এটাকে, এটা কমিটেড লিভ বলা হয় তখন একে। ঠিক আছে, তখন ফুল পে পাওয়া যায়। হ্যাঁ, আমার 20টা, আমি 10 দিন ছুটি নিয়েছি, 20টা হাফ লিভ দিয়েছি, মেডিকেল সার্টিফিকেট দিয়েছি। ক্যান নট বি কমিটেড, এটা কমিউটেশনে কোনো গল্প নেই। হ্যাঁ, এটার কমিউটেশনে কোনো গল্প নেই। On death or retirement, uncredited HPL does not need to recover unless it is commuted improperly। ঠিক আছে, তাহলে অন ডেথ ও রিটায়ারমেন্ট আনক্রেডিটেড এইচপিএল এর কোনো ইয়েতে আপনার কোনো প্রয়োজন হয় না, এখন এটাতে কোনো বেনিফিট পাওয়া যায় না আর। হ্যাঁ, কারণ এটা থেকে ইয়ে দেওয়া হয় না। কিন্তু ইফ গভর্নমেন্ট সার্ভেন্ট রিটায়ার্স অর ডাইজ বিফোর আর্নিং ব্যাক দ্য লিভ নট ডিউ, প্রপোর্শনেট রিকভারি অফ লিভ স্যালারি ইজ, হ্যাঁ, ইজ মেড ফ্রম রিটায়ারমেন্ট। একটা মনে রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা তো আপনার লোন ছিল, আপনার সমস্ত ছুটি শেষ হয়ে গেছে, হ্যাঁ আপনি লিভ নট ডিউ অ্যাভেল করেছেন, লিভ নট ডিউ অ্যাভেল করেছেন, তাহলে ধরুন আপনার লিভ নট ডিউটা 100 দিন হয়ে গেছে, তো 100 দিনের জন্য কি 50 দিনের ফুল পে আপনার কেটে নেওয়া হবে, যখন আপনি মারা গেছেন বা রিটায়ার করছেন তখন আপনার সব শেষ হয়ে গেছে, আপনার কেটে নেওয়া হবে। কাউন্ট অ্যাজ কোয়ালিফাইং সার্ভিস ফর ইনক্রিমেন্ট, এটা ইনক্রিমেন্ট জন্য কাউন্ট হয়। হ্যাঁ, ইট অলসো কাউন্ট অ্যাজ কোয়ালিফাইং সার্ভিস ফর ইনক্রিমেন্ট অ্যান্ড পেনশন পারপোজেস। কন্ডিশন ইজ দ্যাট এটা কিন্তু আপনার অ্যাডজাস্টেড হতে হবে। Both half pay leave and leave not due are treated as a duty for the purpose of counting service towards increment, rule 48 and 48(1)(a) for
কম্পিউটিং পেনশন কোয়ালিফাইং সার্ভিস আন্ডার দ্য অ্যাপ্লিকেবল পেনশন রুল। তাহলে এখানে তার এগুলো দেওয়া আছে। চলে আসুন নেক্সট, জেনারেল রুল ফর রিঅ্যাপ্রোপ্রিয়েশন। ভেরি ভেরি একটা খুব ভালো প্রশ্ন। আমি একটা রিকোয়েস্ট করবো এটাকে আরেকবার দেখায়, এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এটা একটা একটু চোখ বোলান, আমি একটু পজ করলাম, একটু চোখ বোলান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, মাথার মধ্যে গেঁথে নিলে এই জিনিসগুলো মনের মধ্যে থাকলে অনেক কিছু লেখা যাবে। রিঅ্যাপ্রোপ্রিয়েশন, রিঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে ইজ দ্য ট্রান্সফার অফ সেভিং ফ্রম ওয়ান ইউনিট, কালকে আলোচনা হয়েছিল, appropriation to meet excess expenditure anticipated under another unit within the same grant। সেম গ্রান্টের মধ্যে কিন্তু হতে মনে রাখতে হবে, সেম গ্রান্টটা হচ্ছে এখানে কিওয়ার্ড, সেম গ্রান্টটা হচ্ছে আমার এখানে কিওয়ার্ড, সেম গ্রান্টটা কিন্তু আপনাকে লিখতে হবে। সেম গ্রান্ট দেখবেন হেড অফ অ্যাকাউন্টের পাশে একটা গ্রান্ট থাকে, সেই গ্রান্টের মধ্যেই হতে হবে, তার বাইরে হলে হবে না। উইদাউট এনি নিউ প্রভিশন বিং ক্রিয়েটেড, এটা কোনো নিউ প্রভিশন ক্রিয়েট করা যাবে না। আর হচ্ছে কি, যা জেনারেল রুলস ফর রিঅ্যাপ্রোপ্রিয়েশন, হ্যাঁ, আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুলস আর অ্যাজ ফলোজ। এগুলো নিচে দেওয়া হলো। এক নম্বর হচ্ছে বেসিক রুল কি আছে। বেসিক রুল হচ্ছে রিঅ্যাপ্রোপ্রিয়েশন ক্যান বি মেড অনলি উইদিন দ্য সেম গ্রান্ট, এটা হচ্ছে বেসিক রুল। অন অ্যাপ্রোপ্রিয়েশন অর অ্যাপ্রোপ্রিয়েশন, নো রিঅ্যাপ্রোপ্রিয়েশন ক্যান বি মেড ফ্রম ওয়ান গ্রান্ট টু অ্যানাদার গ্রান্ট, এটা হচ্ছে প্রথমে লিখবেন। The power of reappropriation is exercised by the administrative department subject to condition and limit that prescribed by the finance department। এই পাওয়ারটা কার আছে রিঅ্যাপ্রোপ্রিয়েশন করার? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের আছে। অবশ্যই সেটা তার একটা লিমিটেশন আছে, যেটা ফিনান্স ডিপার্টমেন্টের কন্ডিশনার আছে, সাবজেক্ট টু কন্ডিশন অ্যান্ড লিমিট প্রেসক্রাইবড বাই দ্য ফিনান্স। ফিনান্স ডিপার্টমেন্ট যে গভর্নমেন্ট অর্ডারে আছে তার লিমিটের বাইরে কিন্তু আপনি করতে পারবেন না। প্রহিবিশন অন রিঅ্যাপ্রোপ্রিয়েশন, কি কি প্রহিবিশন আছে, কি কি বাধা আছে, রেস্ট্রিকশন কি কি আছে? রুল 376 থেকে 381। এক নম্বর কি, নো রিঅ্যাপ্রোপ্রিয়েশন ইজ পারমিসিবল ফ্রম ভোটেড অ্যাপ্রোপ্রিয়েশন থেকে চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন, কালকে বলা হয়েছে, আর ভাইস ভার্সা। ঠিক আছে, আপনারা ভোটেড আর চার্জ দুটোই জানেন। ঠিক আছে, ভোটেড থেকে চার্জে বা চার্জ থেকে ভোটেডে হবে না। Reappropriation cannot be made to create a new service, ঠিক আছে, নট অ্যাপ্রুভ বাই দ্য লেজিসলেচার। যেটা যে যে স্কিম বা যে জিনিসটাকে আপনার অ্যাপ্রুভ নেই, যেটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যে স্কিমটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, কালকে বলেছিলাম, হ্যাঁ, সেটাকে আমি রিঅ্যাপ্রোপ্রিয়েশন করতে পারবো না। নো রিঅ্যাপ্রোপ্রিয়েশন ক্যান বি মেড টু স্যাংশন এক্সপেন্ডিচার স্পেশালি ডিসঅ্যালাউড বাই দ্য গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট ডিসঅ্যালাউড করে দিচ্ছে সেখানেও আমি পারবো না। আর হুইচ দ্য রিকোয়ার্স পিওর অ্যাপ্রুভাল, কিন্তু তবে অবশ্যই মনে রাখবেন যে অবশ্যই আমাকে যেখানে ফিনান্স ডিপার্টমেন্টের পারমিশন নেওয়ার দরকার আছে, ফিনান্স ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া আমি কোনো অ্যাপ্লিকেশন করতে পারবো না।
Reappropriation cannot be used to meet expenditure that exceed the sanctioned scale of pay or involve creation of new post without finance department concurrence. ফিনান্স ডিপার্টমেন্টের সম্মতি ছাড়া এই ধরনের কিন্তু যেটাতে স্যাংশন এক্সিড করে গেছে বা স্কেল অফ পে একটা ইনভলভ হয়েছে বা নতুন পোস্ট ক্রিয়েশন হয়েছে, সেখানে কিন্তু আমি রিঅ্যাপ্রোপ্রিয়েশন করতে পারবো না। Reappropriation cannot be used to meet expenditure that exceeds sanction scale of pay or involve creation of new post without finance department concurrence. Reappropriation after the close of the financial year not permissible. Savings arising solely from one's non-filing of sanctioned vacant post shall not be reapproved to meet other expenditure. একটা সম্ভাব্য হিসাবে দিয়েছিল যে এই বছর 10টা পোস্ট ভ্যাকেন্ট আছে, তার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েশন করে টাকা দিয়ে দিয়েছিল, সেই পোস্টটা আসেনি, তার জন্য টাকাটা আপনি কিন্তু অন্য পারপাসে খরচা করার জন্য রিঅ্যাপ্রোপ্রিয়েশন করতে পারবেন না। সেভিংস রাইজিং সোললি ফ্রম নন ফিলিং অফ স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট শ্যাল নট বি রিঅ্যাপ্রোপ্রিয়েট টু মিট আদার এক্সপেন্ডিচার। ঠিক আছে, উইদাউট এক্সপ্রেস ফিনান্সিয়াল ডিপার্টমেন্টাল ফাইন্যান্স ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল, অর্থাৎ একবারে লিখিত পারমিশন ছাড়া, এক্সপ্রেস ফিনান্সিয়াল লিখিত পারমিশন ছাড়া আপনি ফিনান্স ডিপার্টমেন্টে কোন রকম এটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। কন্ডিশন ফর ভ্যালিড রিঅ্যাপ্রোপ্রিয়েশন, ভ্যালিড রিঅ্যাপ্রোপ্রিয়েশনের কন্ডিশন কি আছে, রুল কোথায় আছে, ওই রুলটাই লিখবেন। সেভিং মাস্ট বি জেনুইন অ্যান্ড অ্যান্টিসিপেটেড। ঠিক আছে, সেভিংস বলতে কি খরচা হয়নি, আপনার টাকাটা পড়ে আছে, আর একটা এন্টিসিপেট হয়েছে নোশনাল, নট নোশনাল, নোশনাল হলে চলবে না, ধারণা হলেও চলবে না, হ্যাঁ, প্রিমেচিওর হলে চলবে না, বা ডাউটফুল হলে চলবে না, আপনার কিন্তু এন্টিসিপেটেড হতে হবে এবং জেনুইন হতে হবে। সেভিংসটা জেনুইন হতে হবে, এন্টিসিপেটেড হতে হবে। রিঅ্যাপ্রোপ্রিয়েশন মাস্ট বি ইফেক্টেড ওয়েল ইন অ্যাডভান্স অফ দ্য ক্লোজ অফ ফিনান্সিয়াল ইয়ার। তাহলে মনে রাখতে হবে ফিনান্সিয়াল ইয়ার ক্লোজের বহু পূর্ব থেকে এই রিঅ্যাপ্রোপ্রিয়েশনটা যেন এফেক্ট হয় সেটা লক্ষ্য রাখতে হবে। লাস্ট মিনিট রিঅ্যাপ্রোপ্রিয়েশন চলবে না, লাস্ট মিনিট আপনার রিঅ্যাপ্রোপ্রিয়েশন করা যায় না। অল অর্ডারস অফ রিঅ্যাপ্রোপ্রিয়েশন মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অ্যাকাউন্টেন্ট জেনারেল। যখনই আপনি রিঅ্যাপ্রোপ্রিয়েশন করছেন একটা মনে রাখবেন, যে অ্যালটমেন্ট যে অ্যাপ্রোপ্রিয়েশন করা হয় সেই অ্যাপ্রোপ্রিয়েশন অর্ডার কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট যেমন সংস্থার ডিপার্টমেন্টগুলোকে পাঠায়, সেরকম কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এজিকেও পাঠায়। তাহলে এজি জানলো না এটা কিন্তু হবে না। রিঅ্যাপ্রোপ্রিয়েশন করলে অবশ্যই আপনাকে এজিকে জানাতে হবে, আফটার অবশ্যই সেটা টেকিং দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, তারপর সেটাকে অবশ্যই ফিনান্স ডিপার্টমেন্ট জানাবে, তার সত্ত্বেও কিন্তু ডিপার্টমেন্টটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা কিন্তু এটাকে এজিকে জানাবেন। ওয়েস্ট বেঙ্গল টু এনাবেল প্রপার যাতে অ্যাকাউন্টিং করার জন্য সেটা দরকার হয়, তাহলে অ্যাকাউন্টিং হবে না ঠিক মতো, উল্টো পাল্টা জায়গায় কোশ্চেন হয়ে থাকবে, অ্যাকাউন্ট মিলবে না। পাওয়ার্স অফ রিঅ্যাপ্রোপ্রিয়েশন, কে রিঅ্যাপ্রোপ্রিয়েশন ভেস্টেড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, প্রথমে বলে রয়েছি রিঅ্যাপ্রোপ্রিয়েশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট করতে পারে। হাউএভার রিঅ্যাপ্রোপ্রিয়েশন ফ্রম or to the contingent fund requires specific sanction of the governor. কিছু কিছু কন্টিনজেন্ট ফান্ড আছে যেগুলো রিপ্রেজেন্ট করতে গেলে গভর্নরের অ্যাপ্রুভাল লাগে। রিঅ্যাপ্রোপ্রিয়েশন বিটুইন মেজর অবজেক্ট অফ এক্সপেন্ডিচার ফ্রম স্যালারিজ টু ওয়ার্ক রিকোয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্ট কনকারেন্ট। স্যালারি থেকে যদি ওয়ার্কসে যদি আপনি স্যালারি থেকে গ্রান্ট থেকে যদি রিঅ্যাপ্রোপ্রিয়েশন ওয়ার্কে নিয়ে যেতে চান টাকা, অবশ্যই ফিনান্সের পারমিশন লাগবে। Powers delegated to lower authorities, head of department, DDO, are circumscribed by financial designation order issued by the finance department. একটা রিঅ্যাপ্রোপ্রিয়েশন পাওয়ার করে অর্ডার আছে দেখবেন, সেখানে কিন্তু কে কি করতে পারে সঙ্গে ডেলিগেটেড পাওয়ারটা উল্লেখ করা আছে। সাপ্লিমেন্টারি ডিমান্ড ভার্সেস রিঅ্যাপ্রোপ্রিয়েশন, সাপ্লিমেন্টারি ডিমান্ড কাকে বলে আর রিঅ্যাপ্রোপ্রিয়েশন জিনিসটা কি এখানে আবার দেখে নিন। Reappropriation supplement inadequate provisions within the grant. Reappropriation supplement করে inadequate provision কে যদি একই গ্রান্টের মধ্যে, একই গ্রান্টের মধ্যে আপনার অ্যাপ্রোপ্রিয়েশন কি করে একটা inadequate provision কে
সাপ্লিমেন্ট করে, পরিপূরক মানে পূর্ণতা দেয়। ইট ক্যান নট সাবস্টিটিউট ফর এ ফ্রেশ সাপ্লিমেন্টারি ডিমান্ড। এটা কিন্তু ক্যান নট সাবস্টিটিউট, এটা কিন্তু সাবস্টিটিউট করতে পারে না, ফ্রেশ সাপ্লিমেন্টারি ডিমান্ডকে এটা সাবস্টিটিউট করতে পারে না। whereas generally new item of expenditure is involved, যেখানে একটা নিউ আইটেম যেখানে এক্সপেন্ডিচার ইনভলভ আছে সেটাতে। if anticipated savings are insufficient to cover the excess, the supplementary demand must be placed before the legislator। তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যদি আপনার if anticipated savings are insufficient যদি হয়, যদি আপনার anticipated savings যে সেভিংসটা আছে যেটাকে রিঅ্যাপ্লিকেশন করতে চাইছি সেটা যদি আবার ইনসাফিসিয়েন্ট হয়, তবে অবশ্যই হ্যাঁ এক্সেস ডিমান্ডকে যদি ফুলফিল করার জন্য আর ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, তাহলে সেই সাপ্লিমেন্টারি ডিমান্ডটাকে আমাকে কি করতে হবে, প্লেস করতে হবে বিফোর দ্য বিধানসভাতে, আমাকে প্লেস করতে হবে, জানাতে হবে বিধানসভায়। সেটা কিন্তু আপনার যখন বিধানসভার অধিবেশন বসবে সেখানে প্লেস করতে হবে। ঠিক আছে, 1 মিনিট, ল্যাপটপের চার্জ কমে গেছে, চার্জটা দিয়ে দিই। এরপরে কি আছে, expenditure not provided for WB rule 382 383 তে, and urgent expenditure arises from which there is no budget provision। একটা হঠাৎ করে খরচার একটা উদ্ভাবন হয়েছে আর কি, খরচা করতে হবে, সেখানে বাজেট প্রভিশন নেই, কিন্তু আবার নো সেভিংস আর অ্যাভেলেবল, সেখান থেকে রিঅ্যাপ্রোপ্রিয়েশন করার জন্য সেভিংসও নেই। ঠিক আছে, দ্য ম্যাটার মাস্ট বি রিপোর্টেড টু দ্য ফিনান্স ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিনান্স ডিপার্টমেন্টকে আপনার এডুকেশন দিয়ে আপনাকে চিঠি করতে হবে। Pending regularization through a supplementary demand or vote on account, the contingent fund of the state may be drawn upon the sanction of the governor। এমনও হতে পারে যে আপনার হঠাৎ করে যে এখনো পর্যন্ত আপনার সাপ্লিমেন্টারি যে ডিমান্ডটা আছে সেটা বিধানসভায় পাস হয়নি বা ভোট অন অ্যাকাউন্টও হয়নি, সেক্ষেত্রে কন্টিনজেন্সি ফান্ড থেকে কিন্তু খরচা করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, গভর্নরের স্যাংশন নিতে হবে। এটা হচ্ছে এক্সপেন্ডিচার নট প্রোভাইডেড ফর। এক্সপেন্ডিচার আপনাকে প্রোভাইড করা হয়নি, টাকা দেওয়া হয়নি, কিন্তু হঠাৎ করে খরচার প্রয়োজন হয়ে পড়েছে, খরচা করতে হবে, তার মানে কন্টিনজেন্সি ফান্ড থেকে এটা করতে হবে, সেটা আমার গভর্নরের অর্ডার পাস করে গভর্নরের কাছ থেকে নিতে হবে। ওয়াচিং অফ অ্যাকচুয়াল অ্যান্ড রিপোর্টিং, কন্টিনিউ অফিসার মাস্ট ওয়াচ মান্থলি এক্সপেন্ডিচার। কন্টিনিউ অফিসার কিন্তু মান্থলি এক্সপেন্ডিচারকে সিরিয়াসলি দেখবেন, হ্যাঁ লক্ষ্য রাখবেন খরচাটাকে। অ্যাপ্রোপ্রিয়েশন থ্রু দ্য এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আর and ensure that the reappropriation are effected promptly whenever excess is anticipated। তাহলে কিন্তু আপনাকে মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলো না, যে আপনার আছে, যে কন্টিনিউ অফিসার আছে, প্রত্যেক মাসের কিন্তু এক্সপেন্ডিচারটাকে লক্ষ্য রাখতে হবে, কোন ফান্ডে কত টাকা পড়ে আছে, সেম গ্রান্টের মধ্যে কোন হেডে কত টাকা পড়ে আছে লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করে যদি প্রয়োজন পড়ে, যাতে আমি অ্যান্টিসিপেটেড করে সেটাকে আমি রিঅ্যাপ্রোপ্রিয়েশন করতে পারি, সেটাকে লক্ষ্য রাখতে হবে। কারণ টাইম পিরিয়ড পেরিয়ে গেলে কিন্তু আমরা বছরের শেষের দিকে ক্লোজ ইয়ার চলে এলে কিন্তু রিঅ্যাপ্রোপ্রিয়েশন করা যাবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর আমার 3 নম্বর প্রশ্নটা কমপ্লিট হলো। এটাতে কিন্তু 3 নম্বর প্রশ্নের যে মূল বক্তব্য, কোন কোন আপনার
রুলে লেখা আছে সেটা এখানে দেওয়া আছে। আজকেও আমার কমপ্লিট হলো না, প্রায় 1 ঘন্টা হতে চললো। আজকে আহ, আজকে আমি এখানে রাখছি। 4 নম্বর 5 নম্বর আরো দুটো প্রশ্ন আছে, সেই দুটো প্রশ্ন আমি কালকে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, পরীক্ষা দেবেন ভাবছেন, তাদেরকে এই এই ধরনের মানে আলোচনা, যেমন আমারও কাজে লাগছে, আপনাদেরও অবশ্যই কাজে লাগবে। এটা মনে রাখার জন্য এই যে কালচার থাকা খুবই দরকার। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করুন। এবং যারা বই নিতে চান এর উপরে, সার্ভিস বলুন, আপনার আপনার অ্যাকাউন্টেন্সির উপরে বলুন, অডিটিং বলুন, তারা অবশ্যই এই চ্যানেলটা দেখুন এবং দেখুন কিছু বই পাওয়া যায়, সেগুলো অর্ডার দিলে আপনার পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।